শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে কি কি খবর প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি সেটি হচ্ছে থমথমে শহরে এখনও শঙ্কা। গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার নিয়েই সেই সংবাদটি হয়েছে এবং বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। রাস্তা ফাঁকা, জনজীবনে থমকে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে কারফিউ। অভিযানে আটক 14 জন, ময়নাতদন্ত ছাড়াই নিহতদের দাফন সৎকার। গুলিবিদ্ধ এখনও দুজনের মরদেহ, গুলিবিদ্ধ এখনও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন, এই সংবাদ রয়েছে। এর পাশে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টা একটি সংবাদ রয়েছে, জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এর পেছনে যেটি দেখতে পাচ্ছি আমরা সেটি গোপালগঞ্জের ঘটনার। আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী, আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই সংবাদটি। গোপালগঞ্জে সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়েও নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বিএনপির একটি মন্তব্য দেখতে পাচ্ছি, গণতান্ত্রিক প্রক্রিয়া থামাতে নীলনকশা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলাকে তারা বলছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে থামাতে তারা নীলনকশা করছে। এছাড়া বিচার না হলে গোপালগঞ্জে লং মার্চ, নাহিদের মন্তব্য, এই সংবাদটি রয়েছে। গোপালগঞ্জে সাধারণ মানুষকে হেনস্থা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। এর পাশাপাশি বলেছেন হামলার ঘটনায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করতে হবে, নইলে গোপালগঞ্জের দিকে তারা একটি লং মার্চ করবেন। এছাড়া আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিনের পরিবার সাক্ষাৎ করেছে, এই সংবাদটি রয়েছে। 11 মাসে ঐকমত্য হয়নি, জুলাই সনদ ঝুলে আছে মৌলিক সংস্কার, রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে কমিশন, সেই সংবাদ আমরা দেখতে পেরেছি। এছাড়া তফসিল ঘোষণার 1 মাস আগেও ভোটার হওয়া যাবে, উপদেষ্টা পরিষদের বৈঠক। সহজ হচ্ছে মানবদেহ অঙ্গ প্রতিস্থাপন। গতকাল যে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে এইসব সিদ্ধান্ত এসেছে। এছাড়া 96টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে সরকার। এগুলো সবগুলোই আওয়ামী লীগ সরকারের সময়ে নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক ছিল, নির্বাচন পর্যবেক্ষক ছিল এবং তারা আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন কাজ করত, সেজন্য তাদের নিবন্ধনগুলো বাতিল করা হয়েছে। এছাড়া সোহাগ হত্যায় 3 আসামি স্বীকারোক্তি দিয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যার মামলায় 3 আসামির ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে, এই সংবাদটি উঠে এসেছে এইখানে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার সংবাদগুলো। আমরা এখন একটু দেখতে চাই দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে তা আমরা এখন একটু দেখে নেব। দৈনিক যুগান্তরের প্রধান যে শিরোনামটি হয়েছে, দিল্লি থেকে একাধিক অডিও বার্তা, হাসিনার নির্দেশেই হামলা হয়েছে। গোপালগঞ্জে দলের নেতাকর্মীদের সংগঠিত করা হয়, উদ্দেশ্য ছিল এনসিপির শীর্ষ নেতাদের হত্যা। এছাড়া বিদেশে বসে আন্দোলন সমন্বয় করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রহমান সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। এমনকি ফেসবুক লাইভে এসে হামলা পরিচালনা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছড়িয়ে দেওয়া হয় মাজার ভাঙ্গার অপপ্রচার, এই সংবাদটি রয়েছে প্রধান শিরোনাম আজকে যুগান্তরের। পাশাপাশি দেখা যাচ্ছে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় বৃহস্পতিবার বিকেলে যে সেনা সদস্যরা টহল দিচ্ছে সে ছবি। গোপালগঞ্জ জুড়ে থমথমে অবস্থা, 25 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, মোড়ে মোড়ে চলছে তল্লাশি। বড় ধরনের অভিযানের শঙ্কায় শহর জুড়ে আতঙ্ক, কাঁচাপাচার থেকে শুরু করে
মুদি দোকানও বন্ধ, কোনো ধরনের যানবাহন চলাচল করেনি। ময়নাতদন্ত ছাড়াই দাফন ও দাহ যে 4 জন নিহত হয়েছিলেন তাদের। এছাড়া গোপালগঞ্জ হামলার ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন, গোয়েন্দা তথ্য ছিল, তবে এত বড় ঘটনা ঘটবে জানা ছিল না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না। এই সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই সংবাদ রয়েছে। এছাড়া একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি হচ্ছে তুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। অবশেষে টেক্সটাইল মিল মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে তুলা ও কৃত্রিম তন্তু আমদানিতে অগ্রিম আয়কর AIT প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সংস্থাটি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর শহরে গতকাল এনসিপি পথসভা করেছে। সেই পথসভার ছবি রয়েছে এবং নিচে যে সংবাদটি রয়েছে, আওয়ামী সন্ত্রাস মুক্ত করতে আবার গোপালগঞ্জ যাব। নাহিদ ইসলাম তিনি বলেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আমরা গোপালগঞ্জকে আওয়ামী লীগ সন্ত্রাস মুক্ত করতে চাই, আমরা আবার সেখানে যাব। এই সংবাদ রয়েছে। এর পাশে রয়েছে গোপালগঞ্জে হামলা, পুলিশের প্রতিবেদন ছিল নিষিদ্ধ ছাত্রলীগের 3 নেতাকর্মীর নাম। এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। দর্শক, এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এম ইকবাল বাহার চৌধুরী, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদ। ইকবাল বাহার, আপনাকে স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ এশিয়ান টেলিভিশনকে, ধন্যবাদ আপনাকে। জি, গতকাল একটি তথ্য আমরা জেনেছি, সেটি হচ্ছে এই বছর বৃত্তি পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে সেটির একটি জানানো হয়েছে। তো এখানে দেখা গেছে যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, যেগুলো কিন্ডারগার্টেন হিসেবে আমরা জানি, তাদের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্ডারগার্টেন সেক্টরের জন্য, কারণ বাংলাদেশে আগে প্রায় 60,000 কিন্ডারগার্টেন স্কুল ছিল, যেগুলো বাংলাদেশের শিক্ষা বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশে। এবং এই কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। এই প্রতিষ্ঠানগুলি যুগ যুগ ধরে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে, যাহা আপনি সর্বমহলে স্বীকৃত। আমাদের করোনাকালীন সময়ে বাংলাদেশে এই প্রাইভেট শিক্ষা সেক্টরে একটি বড় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, যার কারণে বাংলাদেশে প্রায় 10,000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে। একটা বিশাল বিপর্যয় ছিল। 2 বছর প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল। কিন্ডারগার্টেনের এই পরিচালক, শিক্ষকরা অনেক দুর্বিষহ জীবনযাপন করেছিল। এটা কেটে উঠার পরে আবারও চেষ্টা করেছে এই যে প্রতিষ্ঠানগুলি গুছিয়ে শিক্ষা বিস্তারে আগের মতো ভূমিকা পালন করার জন্য। এরই মধ্যে এই সরকার বিভিন্নভাবে কিন্তু অতীতে এই প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনকে অবহেলা দৃষ্টিতে দেখেছে, কিন্ডারগার্টেনকে সহযোগিতা করেনি। হ্যাঁ, এরপরে আবার এসে যখন কিন্ডারগার্টেনের পরিচালকরা, প্রতিষ্ঠান শিক্ষকরা এই প্রতিষ্ঠানগুলিকে গুছিয়ে আবার দাঁড় করানোর চেষ্টা করেছে, তার মধ্যে এই প্রজ্ঞাপনটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নতুন বাংলাদেশে বৈষম্য বিরোধী এই দেশে যে বৈষম্যের জন্য আমাদের কোমলমতি শিশুরা তাজা প্রাণ দিয়েছে, রক্ত ঝরেছে, যার বিনিময়ে আপনার কাছে একটি জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যে যেহেতু শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং তার বিভিন্ন সরকারি স্কুলগুলোই এই ছাত্রছাত্রীরাই এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল অংশ কিন্তু যারা কিন্ডারগার্টেন বা বেসরকারি স্কুলে পড়ে সেই সব ছাত্রছাত্রীরা বৈষম্য শিকার হলো কিনা আপনি কি মনে করছেন? জি জি, অবশ্যই বৈষম্যের শিকার হয়েছে। এটাই বলতে চাচ্ছি আমি, যে বাংলাদেশে যে প্রাথমিক শিক্ষার্থী যারা রয়েছে তার মধ্যে 50%-এর বেশি কিন্তু কিন্ডারগার্টেনে। এই 50% শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে
কোনো অবস্থাতেই এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। এটা একটা বিশাল বৈষম্য। বৈষম্য বিরোধী দেশে এইরকম আরেকটি বৈষম্য, এটা কখনো আমরা মেনে নেব না, এটা করতে পারবে না। আমি আশা করব এই পরিপত্র অতি অতি সত্বর, খুব দ্রুততম সময়ের মধ্যে এটা বাতিল করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করে, যদি আবার নতুন প্রজ্ঞাপন না হয়, তাহলে বাংলাদেশে এই বৃহৎ সেক্টরটি প্রায় 50,000 কিন্ডারগার্টেন, 10 লক্ষ শিক্ষক, 1 কোটি শিক্ষার্থী রাস্তায় নামতে বাধ্য হবে। আমি মনে করি এটা সরকারের বিরুদ্ধে একটি নতুন একটা ষড়যন্ত্র, নতুন রূপে এরা আবার আবির্ভাব হতে চাচ্ছে। তাই আমি আশা করব সরকারকে এই বিষয়ে সজাগ দৃষ্টি দিতে, যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিহত করতে। অন্যথায় আমরা যারা আছি কিন্ডারগার্টেন সেক্টরে, আমরা কিন্তু কোনো অবস্থাতেই কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করতে দেব না। জি, আমরা এর আগে যখন দেখেছি যে বিগত সময়, তখনও তো কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরাও এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেন। তো এখন এই সময় এসে নতুন যে প্রজ্ঞাপন হলো, তাতে এই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বাদ দেওয়া হলো কেন? এর পেছনে আপনি কি মনে করছেন, কি জন্য এমন করা সরকারের হলো? বিরুদ্ধে, নতুন বাংলাদেশের বিরুদ্ধে একটা নতুন ষড়যন্ত্র। আসলে তারা তো এখনো রয়ে গেছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আবির্ভূত হয়। এই বাংলাদেশের এই বিশাল সেক্টরটিকে যদি এখানে ক্ষতিগ্রস্ত করা হয়, এখানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। আমি মূলত মনে করি এই কারণেই এই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে। আচ্ছা, এখন আপনার কি চাওয়া, বা কিভাবে এই নতুন করে কিন্ডারগার্টেনের স্কুলের শিক্ষার্থীদের এই বৃত্তি প্রক্রিয়ার ভিতরে আনা যায়? আপনি কি মনে করছেন, কি করা উচিত? অনতি বিলম্বে সরকারের সংশ্লিষ্ট মহল যারা পরিপত্র জারি করেছে, ওনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা অনতি বিলম্বে, দেরি না করে এই পরিপত্র বাতিল করেন। বাতিল করে 50% অধিক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে দেন। না হয় কিন্তু দেশে বড় ধরনের একটা আন্দোলন সৃষ্টি হবে। কিন্ডারগার্টেনের 10 লক্ষ শিক্ষক রাস্তায় নামবে, পরিচালক বিন্দু রাস্তায় নামবে, এবং 1 কোটি শিক্ষক রাস্তায় নামতে বাধ্য হবে। ধন্যবাদ এম ইকবাল বাহার চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এম ইকবাল বাহার চৌধুরী, তিনি কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের। আমরা আশা করছি যে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও আগামী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। দর্শক, আমরা আরও বেশ কিছু পত্রিকা আমাদের হাতে রয়েছে, সেগুলো পত্রিকার সংবাদ আমরা দেখে নিতে চাই। আমার হাতে এখন রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকালের যে প্রধান শিরোনামটি হয়েছে সেটি হচ্ছে, আগে সব সংস্থার নিবন্ধন বাতিল, কমল পর্যবেক্ষকের বয়সও। দর্শক, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা 96টির গতকাল কিন্তু লাইসেন্স বাতিল করা হয়েছে, সনদ বাতিল করা হচ্ছে, সেই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া গোপালগঞ্জে নিহত 4 দাফন দাহ হয়েছে, সুরতহাল ময়নাতদন্ত মামলা হয়নি। অনির্দিষ্টকালের কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, আশেপাশের এলাকা থেকেই জড়ো হয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা, যৌথ অভিযানে 24 জন গ্রেপ্তার, ঘটনা তদন্তে কমিটি। এছাড়া ফরিদপুরে নাহিদ ইসলাম, মুজিববাদ মুক্ত করতে আবারও মার্চ টু গোপালগঞ্জ হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, সতর্কতার সঙ্গে কর্মসূচি না দিলে গণতন্ত্র বিরোধী শক্তি সুযোগ পাবে, এই সংবাদ রয়েছে। এছাড়া ঐকমত্য কমিশনকে ডক্টর ইউনূস, মৌলিক সংস্কার এড়ানো যাবে না, সনদ হলেই ভোট। আয়নাঘর থেকে মুক্তি পেলেও মামলার পিছু ছাড়েনি তাদের, যারা আয়নাঘরে বন্দী ছিলেন তারা বিভিন্ন মামলা বিগত ফ্যাসিস্ট সরকার তাদের দিয়ে রেখেছিলেন। তো তারা আয়নাঘর থেকে মুক্তি পেলেও তাদের সেই মামলা চলছে, সেই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। অঙ্গদান ও প্রতিস্থাপন সহজ হচ্ছে দেশে। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক ইত্তেফাক কী কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম যেটি আমরা দেখতে পাচ্ছি, থমথমে গোপালগঞ্জ, বাড়ল কারফিউ, গ্রেপ্তার 25, সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই 4 জনের দাফন ও সৎকার সম্পন্ন। এই ঘটনার পাশে রয়েছে, ঘটনা এত পরিমাণে হবে এ তথ্য ছিল না, স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় আইএসপিআর।
এসএসসির ফলাফলে অদ্ভুত যত ভুল, ঠাকুরগাঁয়ের এক বিষয়ে পরীক্ষা দিয়ে 3 বিষয়ে ফেল 25 শিক্ষার্থী। এসএসসির পরীক্ষার যে ফলাফল যে বিভ্রাট হয়েছে সেটি সংক্রান্ত একটি সংবাদ এখানে উঠে এসেছে। এছাড়া নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে একটি মহল, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই কথা উঠে এসেছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি হামলা দ্রুত বিচার না হলে ফের গোপালগঞ্জ অভিমুখে মার্চ, নাহিদ প্রতি ঘরে উড়বে জুলাই অভ্যুত্থানের পতাকা, এই সংবাদ রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের প্রথম পাতার সংবাদগুলো। আমরা এখন একটু দেখে নিতে চাই দৈনিক প্রথম আলো কী সংবাদ প্রকাশ করেছে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম সেটি, সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন, এই সংবাদ রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্ক বেশি, ছাড় দেওয়ার চিন্তা, এই সংবাদ রয়েছে। এবং নিচে যেটি আরও সংবাদ সেটি হচ্ছে, কিশোরীকে বখাটের ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে ভাবি দাদি নিহত, এটি বগুড়ায় ঘটনা ঘটেছে গত বুধবার রাতে। এর পাশাপাশি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় 4 নেতা গ্রেপ্তার, খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ হওয়ায় মামলায় স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের 4 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, এই সংবাদ রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দেখে নিতে চাই দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি সংবাদ আজ প্রকাশ করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনেরও প্রধান সংবাদ যেটি আমরা সেটি দেখতে পাচ্ছি, থমথমে গোপালগঞ্জ, আতঙ্ক, যৌথ বাহিনীর অভিযানে আটক 20, তদন্ত কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। এবং এর পাশাপাশি আইএসপিআর এর বিজ্ঞপ্তি নিয়ে সংবাদ এসেছে, আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী, দ্য ডিপ্লোমেটে নিবন্ধন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান, সেই সংবাদ আছে। এছাড়া প্রধান উপদেষ্টা বলেছেন যে জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান, নির্বাচন নিয়ে ফের সংশয় উৎকণ্ঠা বিএনপির, বিভাগীয় কমিশনার গোপালগঞ্জে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ব্যাংকিং খাতে উচ্চ ঝুঁকিতে ঘরে ঢুকে 2 জনকে হত্যা, বগুড়ার ঘটনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বগুড়ায় বর্বরতা, তরুণী আহত, উপদেষ্টা পরিষদের 3 অধ্যাদেশ অনুমোদন, তফসিলের 1 মাস আগেও ভোটার হওয়া যাবে, ধানমন্ডিতে চালককে পিটিয়ে নিয়ে গেল অটোরিকশা। দর্শক, এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক নয়া দিগন্ত কি সংবাদ প্রকাশ করেছে। টার্গেট ছিল শীর্ষ নেতাদের হত্যা, গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলা, গোপালগঞ্জে যে এনসিপি সমাবেশে হামলা হয়েছিল সেই সংবাদটি দৈনিক নয়া দিগন্তেও প্রধান শিরোনাম হয়েছে। প্রধান শিরোনামে তারা যেটি বলেছে যে টার্গেট ছিল শীর্ষ নেতাদের হত্যা, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা। এছাড়া গোপালগঞ্জে চিরতরে মুজিববাদ মুক্ত করে ছাড়বো, নাহিদ ইসলাম তিনি এই কথা বলেছে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে পুলিশের প্রতিবেদন, গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ। প্রতিবেদনে মোট 11টি পয়েন্টে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানানো হয়েছে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের ছবি, প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সৌজন্য সাক্ষাৎ এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাওয়াত দেওয়া হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে তাজউদ্দিন পরিবারের পক্ষ থেকে, সেই সংবাদটি এখানে রয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা, সরকারের পক্ষে পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে স্পটলাইটে গোপালগঞ্জের সেনাবাহিনী আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয়, আইএসপিআর এর বক্তব্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি তফসিল ঘোষণার আগ পর্যন্ত 18 হলেই ভোটার হওয়া যাবে এবং সরকারের পেছনে মনে হয় গোপন কোনো শক্তি কাজ করছে। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্তের আজকের প্রথম পাতার সংবাদ। দর্শক, আজ যেটা দেখা গেল যে সব সংবাদপত্রেই গোপালগঞ্জ পরিস্থিতি লিড নিউজ হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা তিনি ঐকমত্য কমিশনকে সঙ্গে গতকাল বৈঠক করেছিলেন, সেই সংবাদও উঠে এসেছে এবং গোপালগঞ্জের ঘটনার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন স্টোরি হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল গোপালগঞ্জের বিষয়টিকে কীভাবে দেখছে সেই সংবাদও এসেছে।
দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবার একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।